প্রিয় শিক্ষার্থীরা, জ্ঞানের সোপান ইউটিউব চ্যানেলে তোমাদের স্বাগত। আমি আজ ইভিএস এর একটি ক্লাস নিয়ে হাজির হয়েছি, যে ক্লাসটি আমাদের পশ্চিমবঙ্গ টেট এবং সিটেটের জন্য খুবই গুরুত্বপূর্ণ। চলো শুরু করা যাক। প্রথম প্রশ্ন, ইনভাইরনমেন্ট শব্দটি প্রথম কে প্রবর্তন করেন? ওয়াটকিন কেলার, ল্যাংবিন, থমাস কার্লাইল, আর্মস। যদি কেউ জানো সঠিক উত্তরটি অবশ্যই কমেন্টে জানাবে। তাহলে ইনভাইরনমেন্ট শব্দটি প্রথম প্রবর্তন করেন কে? এখানে সঠিক উত্তরটি হয়ে যাবে থমাস কার্লাইল। এই থমাস কার্লাইল ইনভাইরনমেন্ট শব্দটি 1828 সালে প্রবর্তন করেন। এই এনভায়রনমেন্ট শব্দটি একটি ল্যাটিন শব্দ থেকে এসেছে। ল্যাটিন শব্দ থেকে এসেছে। এই ল্যাটিন শব্দটি হচ্ছে ইনভাইরন, যার অর্থ হলো পরিবেষ্টিত বা ঘেরা, পরিবেষ্টিত বা ঘেরা। নেক্সট, পরিবেশ শব্দের অর্থ কি? পরিবেশ শব্দের অর্থ কি? চারপাশের অবস্থা এবং উপাদান, মানুষের সামাজিক সম্পর্ক, আবহাওয়ার পরিবর্তন, না অর্থনৈতিক উন্নয়ন? তাহলে এখানে সঠিক উত্তরটি হয়ে যাবে চারপাশের অবস্থা এবং উপাদান। পরিবেশ কাকে বলে? আমাদের চারপাশে যে গাছপালা, পশু পাখি, ঘর বাড়ি রয়েছে, এগুলোকে একত্রেই পরিবেশ বলা হয়। নেক্সট, পরিবেশের ওপর আদি মানব জাতির প্রভাব কেমন ছিল? আমাদের পরিবেশের ওপর আদি মানব জাতির প্রভাবটা কেমন ছিল? উল্লেখযোগ্য, খুব বেশি, অপরিসীম, না নগণ্য? তাহলে এখানে সঠিক উত্তরটি হয়ে যাবে নগণ্য, খুবই কম। তারপরের প্রশ্ন, বায়ুমণ্ডলের কোন স্তরের ঘনত্ব সর্বাধিক? আমাদের যে বায়ুমণ্ডল রয়েছে তার স্তরের ঘনত্ব, কোন স্তরের ঘনত্বটা সর্বাধিক রয়েছে? স্ট্র্যাটোস্ফিয়ার, ট্রপোস্ফিয়ার, মেসোস্ফিয়ার, আর থার্মোস্ফিয়ারের? এখানে সঠিক উত্তরটি হয়ে যাবে ট্রপোস্ফিয়ার। বায়ুমণ্ডলের এই স্তরগুলি উষ্ণতার তারতম্য অনুসারে বায়ুমণ্ডলকে উষ্ণতার তারতম্য অনুসারে বায়ুমণ্ডলকে ছয়টি ভাগে ভাগ করা যায়। প্রথম হচ্ছে ট্রপোস্ফিয়ার, দ্বিতীয় হচ্ছে স্ট্র্যাটোস্ফিয়ার, তৃতীয় হচ্ছে মেসোস্ফিয়ার, চতুর্থ হচ্ছে থার্মোস্ফিয়ার বা আয়োনোস্ফিয়ার। এটা হচ্ছে চতুর্থ। পঞ্চম হচ্ছে এক্সোস্ফিয়ার, পঞ্চম। আর ষষ্ঠ হচ্ছে ম্যাগনেটোস্ফিয়ার। এটা হচ্ছে ষষ্ঠ। ট্রপোস্ফিয়ারের ভূপৃষ্ঠ থেকে 0 থেকে 15 কিলোমিটার উচ্চতা পর্যন্ত বিস্তৃত। স্ট্র্যাটোস্ফিয়ার 15 থেকে 50 কিলোমিটার পর্যন্ত বিস্তৃত। মেসোস্ফিয়ার 50 থেকে 80 কিলোমিটার পর্যন্ত বিস্তৃত। আয়োনোস্ফিয়ার কত কিলোমিটার? 80 থেকে 500 কিলোমিটার থেকে 500 কিলোমিটার। এক্সোস্ফিয়ার হয়ে যাচ্ছে 500 থেকে 750 কিলোমিটার পর্যন্ত।
আর ম্যাগনেটোস্ফিয়ার হচ্ছে সর্বোচ্চ স্তর, মানে একদম ভূপৃষ্ঠের বা পৃথিবী মন্ডলে পৃথিবীর বায়ুমণ্ডলের সর্বশেষ স্তর হচ্ছে ম্যাগনেটোস্ফিয়ার। এর বিস্তৃতি হচ্ছে 750 থেকে 10,000 কিলোমিটার পর্যন্ত। তাহলে পরের প্রশ্ন চলে যাই। পরের প্রশ্ন, গ্রিকরা পৃথিবীকে কি রূপে পূজা করত? গ্রিক অর্থাৎ গ্রিসরা পৃথিবীকে কি রূপে পূজা করত? গাইয়া, সরস্বতী, ভূদেবী, না এ ও সি দুটোই? তো গ্রিকরা পৃথিবীকে গাইয়া ও ভূদেবী রূপে পূজা করত, অর্থাৎ ডি অপশনটা ঠিক হবে, এ ও সি দুটোই। পরের প্রশ্ন, উপাদানগত তারতম্য অনুসারে বায়ুমণ্ডলকে কয়টি স্তরে ভাগ করা যায়? উপাদানগত তারতম্য অনুসারে বায়ুমণ্ডলকে কয়টি স্তরে ভাগ করা যায়? 5টি, 6টি, 2টি, না 3টি? এখানে উপাদানগত বলেছে, তার জন্য বায়ুমণ্ডল হয়ে যাবে 2টি, কারেক্ট অপশন, সঠিক উত্তর। আর 6টি হচ্ছে উষ্ণতার তারতম্য অনুসারে, উষ্ণতার তারতম্য অনুসারে, তারতম্য অনুসারে বায়ুমণ্ডলকে 6টি ভাগে ভাগ করা যায়। এই উপাদানগত তারতম্য অনুসারে বায়ুমণ্ডলকে যে 2টি ভাগে ভাগ করা যায়, সেই ভাগটা আমরা একটু দেখে নেব। উপাদানগত তারতম্য অনুসারে বায়ুমণ্ডলকে 2টি ভাগে ভাগ করা যায়, একটা সমমণ্ডল আর একটা হচ্ছে বিষম মণ্ডল। এই সমমণ্ডলে যে বায়ুমণ্ডলকে উষ্ণতা তারতম্য অনুসারে 6টি ভাগে ভাগ করা যায়, সেই 6টি ভাগের মধ্যে এই সমমণ্ডলে থাকবে প্রথম 3টি ভাগ, অর্থাৎ ট্রোপোস্ফিয়ার, স্ট্র্যাটোস্ফিয়ার, আর মেসোস্ফিয়ার। আর বিষম মণ্ডলে উষ্ণতা তারতম্য অনুসারে যে বায়ুমণ্ডলকে ভাগ করা গেছে 6টি ভাগে, তার 3টি, অর্থাৎ শেষের 3টি যে স্তর, আয়োনোস্ফিয়ার, এক্সোস্ফিয়ার, ম্যাগনেটোস্ফিয়ার। তাহলে এই যে বায়ুমণ্ডলের উষ্ণতা তারতম্য 6টি স্তর, তাহলে সমমণ্ডলে 3টি, ট্রোপোস্ফিয়ার, স্ট্র্যাটোস্ফিয়ার, মেসোস্ফিয়ার, আর বিষম মণ্ডলে আয়োনোস্ফিয়ার, এক্সোস্ফিয়ার ও ম্যাগনেটোস্ফিয়ার ভাগ থাকে। এবার উপাদানগত তারতম্য অনুসারে বায়ুমণ্ডলের যে 2টি ভাগ, সমমণ্ডল ও বিষমমণ্ডল, আবার বিষমমণ্ডলের 4টি উপস্তর রয়েছে, 4টি উপস্তর রয়েছে, উপস্তর। এই 4টি উপস্তর হলো, প্রথম স্তরটি হলো আণবিক নাইট্রোজেন স্তর, অর্থাৎ 100 থেকে 200 কিলোমিটারের মধ্যে থাকে। দ্বিতীয় স্তরটি রয়েছে পারমাণবিক অক্সিজেনের স্তর, যেটা মানুষ যে অক্সিজেন ছাড়া মানুষ বাঁচতে পারে না, সেই অক্সিজেনের স্তর রয়েছে 201 থেকে 1000 কিলোমিটারের মধ্যে। আর তৃতীয় স্তরটি রয়েছে হিলিয়ামের স্তর, 1001 থেকে 2000 কিলোমিটারের মধ্যে। আর হাইড্রোজেনের স্তর রয়েছে 3500 থেকে 10,000 কিলোমিটারের মধ্যে। তাহলে এই চার্টগুলো ভালো করে মনে রাখবে সবাই। আর আমাদের চ্যানেলটি অবশ্যই তোমরা সাবস্ক্রাইব করে নেবে, লাইক করে নেবে, পারলে একটু বন্ধুদের কাছে শেয়ার করবে। চলো পরের প্রশ্নে যাই। কোন স্তরে সৌর বিকিরণের প্রভাবে বায়ুকণা থেকে ইলেকট্রন নির্গত হয়? মানে কোন স্তরে, বায়ুমণ্ডলের যে 6টি স্তর রয়েছে, তার কোন স্তরটাতে সৌর বিকিরণের প্রভাবে বায়ুকণা থেকে ইলেকট্রন নির্গত হয়? মেসোস্ফিয়ার, না আয়োনোস্ফিয়ার, না স্ট্র্যাটোস্ফিয়ার, না এক্সোস্ফিয়ার? তাই এখানে সঠিক উত্তরটি হয়ে যাবে আয়োনোস্ফিয়ার। আয়োনোস্ফিয়ার থেকে সৌর বিকিরণের প্রভাবে বায়ুকণা থেকে ইলেকট্রন নির্গত হয়। নেক্সট প্রশ্ন, নিম্নের কোনটি বায়ুমণ্ডলের সর্বোচ্চ স্তর? মানে একদম সর্বোচ্চ স্তর, উপরের স্তর কোনটি বায়ুমণ্ডলের? মেসোস্ফিয়ার, ম্যাগনেটোস্ফিয়ার, স্ট্র্যাটোস্ফিয়ার, না এক্সোস্ফিয়ার? তোমাদের একটু আগেই বোঝালাম যে বায়ুমণ্ডলের কোনটা সর্বোচ্চ স্তর, এটা হচ্ছে সঠিক উত্তরটা হয়ে যাবে ম্যাগনেটোস্ফিয়ার। এই ম্যাগনেটোস্ফিয়ার
পৃথিবীকে সৌরঝড় থেকে রক্ষা করে। নেক্সট, বায়ুমণ্ডলের উষ্ণতম স্তর কোনটি? বায়ুমণ্ডলের একদম গরম স্তর কোনটি? থার্মোস্ফিয়ার, আয়নোস্ফিয়ার, স্ট্র্যাটোস্ফিয়ার, এক্সোস্ফিয়ার। বায়ুমণ্ডলের সবচেয়ে উষ্ণতম স্তর হচ্ছে থার্মোস্ফিয়ার। নেক্সট প্রশ্ন, মাদার অফ পার্ল ক্লাউড কোন স্তরকে বলা হয়? এখানে জিজ্ঞাসা, মাদার অফ পার্ল ক্লাউড কোন স্তরকে বলা হয়? স্ট্র্যাটোস্ফিয়ার, না আয়নোস্ফিয়ার, না স্ট্র্যাটোস্ফিয়ার, থার্মোস্ফিয়ার। তো মাদার অফ ক্লাউড, পার্ল অফ ক্লাউড বলা হয় স্ট্র্যাটোস্ফিয়ারকে। নেক্সট, ভূত্বকের সীমা স্তরটি কোন কোন মৌল নিয়ে গঠিত? একদম ভিভিআই প্রচুর আসে। ভূত্বকের সীমা স্তরটি কোন কোন মৌল নিয়ে গঠিত? এই যে সীমা, এই সীমার মধ্যেই উত্তরটা রয়েছে। সিলিকন, কোবাল্ট, ম্যাগনেসিয়াম, অ্যালুমিনিয়াম, সিলিকন ও ম্যাগনেসিয়াম, সিলিকন ও অ্যালুমিনিয়াম। এই সীমা স্তরটি, সীমা মানে সীমা, এই সীমা হচ্ছে হচ্ছে সিলিকন আর মা হচ্ছে ম্যাগনেসিয়াম। তো ভূত্বকের সীমা স্তরটি কি নিয়ে গঠিত? সিলিকন ও ম্যাগনেসিয়াম নিয়ে গঠিত। আর ভূত্বকের শিয়াল স্তর, দুটো স্তর, সীমা ও শিয়াল। এই শিয়াল স্তরটি কি নিয়ে গঠিত? সি তো জানোই, জেনে গেলে সিলিকন। আর আল এই অন্তস্থ আকার ল, এটা হয়ে যাবে অ্যালুমিনিয়াম। অর্থাৎ শিয়াল স্তরটি সিলিকন ও অ্যালুমিনিয়াম নিয়ে গঠিত। পরের প্রশ্ন, ট্রপোস্ফিয়ারে প্রতি কিলোমিটার উচ্চতায় উষ্ণতা হ্রাসের স্বাভাবিক মান কত? ট্রপোস্ফিয়ারে যে প্রতি কিলোমিটার উচ্চতা, যত উচ্চতায় যাওয়া যাবে তা উষ্ণতা হ্রাসের স্বাভাবিক মানটা কত? 1.6 ডিগ্রি সেলসিয়াস, 3.2 ডিগ্রি সেলসিয়াস, 6.4 ডিগ্রি সেলসিয়াস, 4.6 ডিগ্রি সেলসিয়াস। তাই এর সঠিক উত্তরটি হয়ে যাবে 6.4 ডিগ্রি সেলসিয়াস। নেক্সট, ক্ষুব্ধ ও শান্ত মণ্ডলের মধ্যবর্তী সীমারেখাকে কি বলে? ক্ষুব্ধ মানে ট্রপোস্ফিয়ার, ক্ষুব্ধ মণ্ডল বলা হয় ট্রপোস্ফিয়ারকে, ক্ষুব্ধ মণ্ডল বলা হয় ট্রপোস্ফিয়ারকে, আর শান্ত মণ্ডল বলা হয় স্ট্র্যাটোস্ফিয়ারকে। অর্থাৎ ট্রপোস্ফিয়ার ও স্ট্র্যাটোস্ফিয়ারের মধ্যবর্তী সীমারেখাকে কি বলা হয়? মেসোপজ, স্ট্র্যাটোপজ, ট্রপোপজ আর ট্রপোস্ফিয়ার। এটা তো একটা বায়ুমণ্ডলের স্তর, তাই এটা তো হবেই না। তাহলে এখানে সঠিক উত্তরটি হয়ে যাবে ট্রপোপজ। শান্ত মণ্ডল ও ক্ষুব্ধ মণ্ডলের মধ্যবর্তী সীমারেখাকে ট্রপোপজ বলা হয়। আর এই স্ট্র্যাটোপজ বলা হয় শান্ত মণ্ডল ও মেসোস্ফিয়ারের মধ্যবর্তী স্তর, মেসোস্ফিয়ারের মধ্যবর্তী সীমারেখা। আর মেসোস্পোজ হয়ে যাবে মেসোস্ফিয়ার ও আয়নোস্ফিয়ারের মধ্যবর্তী সীমারেখা। আয়নোস্ফিয়ারের মধ্যবর্তী সীমারেখা। তাহলে ক্ষুব্ধ ও শান্ত মণ্ডলের মধ্যবর্তী সীমারেখাকে বলা হয় ট্রপোপজ। নেক্সট প্রশ্ন, গ্যাসীয় উপাদান অনুযায়ী বিষম মণ্ডলকে কয়টি উপস্তরে ভাগ করা যায়? কোশ্চেনটা সামনের স্লাইডেই বোঝালাম। তাহলে গ্যাসীয় উপাদান অনুযায়ী বিষমমণ্ডলকে 4টি উপস্তরে ভাগ করা যায়। সঠিক উত্তর হলো 4টি উপস্তরে ভাগ করা যায়। নেক্সট, ভূত্বক ও গুরুমণ্ডলকে আলাদা করে কোন অঞ্চল? ভূত্বক ও গুরুমণ্ডলকে আলাদা করে কোন অঞ্চল? স্ট্র্যাটোস্ফিয়ার, মোহবিযুক্তি,
রেপ্টি বিযুক্তি না অ্যাস্থেনোস্ফিয়ার? তো ভূত্বক ও গুরুমণ্ডলকে আলাদা করে মোহ বিযুক্তি রেখা। আর রেপ্টি বিযুক্তিটা কি? রেপ্টি বিযুক্তি বহিঃগুরুমণ্ডল ও অন্তঃগুরুমণ্ডলকে ভাগ করে। রেপ্টি বিযুক্তি বহিঃগুরুমণ্ডল ও অন্তঃগুরুমণ্ডলকে ভাগ করে, গুরুমণ্ডলকে আলাদা করে। গুরুমণ্ডলেরই এই দুটো ভাগ, গুরুমণ্ডলের দুটি ভাগ হচ্ছে বহিঃগুরুমণ্ডল আর অন্তঃগুরুমণ্ডল। এই বহিঃগুরুমণ্ডল অন্তঃগুরুমণ্ডলকে আলাদা করে রেপ্টি বিযুক্তি রেখা। তাহলে ভূত্বক ও গুরুমণ্ডলকে আলাদা করে কোন অঞ্চল বা কোন রেখাটি? মোহ বিযুক্তি রেখা। আমাদের ক্লাসের শেষ প্রশ্ন, বিশ্বে কৃষিজ উৎপাদন উল্লেখযোগ্য মাত্রায় বৃদ্ধি পেয়েছে কবে? বিগত 500 বছরে, বিগত 30 বছরে, বিগত 150 বছরে, বিগত 100 বছরে? এটা তোমাদের সবার জন্য থাকলো হোমওয়ার্ক। অবশ্যই কমেন্টে জানাবে। ভিডিওটি ভালো লাগলে বন্ধুদের কাছে শেয়ার করবে এবং আরো ভালো ভিডিও পেতে চ্যানেলের সাথে জুড়ে থাকবে। থ্যাংক ইউ।